আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব সুন্দর এবং ভালো আছেন। খুবই একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে আছি। এক সময় এই বিল্ডিংয়ের বেসমেন্টে কাজ করেছি, উপরে কাজ করেছি, নিজের হাতে অনেক কাজ হয়েছে। 1 বছরের মতো দায়িত্বে ছিলাম এখানে। আমি মেনটেনেন্স সুপারভাইজার দায়িত্ব পালন করেছি এখানে। যখন আমাদের কাছে এই বিল্ডিংটা হ্যান্ড ওভার করা হয়, তখন সম্পূর্ণ নিজে তদারকি করি, যা যা ব্যালেন্সের কাজ সব নিজের হাতে করি। এরপর আরও বেশ কিছু কাজ এখানে করি। অনেক স্মৃতি এখানে আছে আমার, অনেক স্মৃতি এখানে আছে। এটাই আমার একটা প্রজেক্ট ছিল। আর এখন তো এখানে মেহমান হিসাবে আসি প্রতিদিন। মেহমান হিসেবে আসারও অনেকগুলো কারণ আছে। এর মূল প্রধান কারণ হচ্ছে যে বাংলাদেশের ভিসা জটিলতার সমস্যা। আমার জন্য কিন্তু অনেক ভালো কিছু হতে পারতো। আল্লাহ চাইলে আমার জন্য অনেক ভালো কিছু হতে পারতো, কারণ আমার কোয়ালিফিকেশন, ব্যাকগ্রাউন্ড, আমার প্র্যাকটিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমার দুবাই শহরের দীর্ঘ একটা ক্যারিয়ার। আমি প্রায় আজকে 20 বছর একটা ক্যারিয়ার আমার। এই অভিজ্ঞতার আলোকে আমি কিন্তু ভালো একটা জায়গায় পৌঁছাতে পারতাম, ভালো একটা জায়গায় যেতে পারতাম। তো এটা হয়নি একমাত্র বাংলাদেশের বিশাল জটিলতার কারণে আমি করতে পারিনি। আজকে আমার যে পজিশন, আজকে আমি যতটুকু কষ্ট করি, এর মূল কারণ হচ্ছে ভিসা জটিলতা। তো আসলে এটা দুর্ভাগ্য ছাড়া কোনো কিছু বলার নেই। সম্পূর্ণ এটা দুর্ভাগ্য হিসাবেই মেনে নিতে হবে, তাছাড়া আর কোনো কিছু বলার নেই। কারণ এটার মূল বিষয়টা হচ্ছে এরকম যে দুর্ভাগ্য এই জন্য বলছি, যখন আমি দুবাইতে কাজ স্টার্ট করি, আমি একটা কোম্পানিতে 15-16 বছর পার করার পর বাহিরে এসে যখন আমি বিভিন্ন কোম্পানির হয়ে অভিজ্ঞতা অর্জন করলাম, প্রতি বছরে কোম্পানি চেঞ্জ করা, প্রতি বছরে কোম্পানি বদল করা, আপনি আসলে একটা একটা জিনিস দেখেন, আপনার অভিজ্ঞতা অনেক। যদি কোম্পানি বদল না করেন, কোম্পানি চেঞ্জ না করেন, তাহলে কিন্তু আপনার সেই অভিজ্ঞতাটা মাটি। আপনি একটা কোম্পানিতে বছরের পর বছর পড়ে থাকবেন, হ্যাঁ, সেইটা আপনাকে কিন্তু মূল্যায়িত করবে না। যখন আপনি পাশাপাশি আপনার অভিজ্ঞতা অন্য একটা কোম্পানির সাথে করবেন, আপনি বছরে যদি 5টা কোম্পানিতে চাকরি চেঞ্জ করেন, তাহলে 5টা কোম্পানির যে অভিজ্ঞতাটা, আপনি সেটা একটা স্বাদ পাবেন। মূলত হচ্ছে এটি হচ্ছে নিয়ম। তো আমিও সেই রকম। তো আমি প্রথমে এই 2000 আপনার 6 থেকে শুরু করে আর আজকে এই পর্যন্ত 2026 সাল পর্যন্ত আমি কাজ করতেছি দুবাইতে। তো সেই 2006-তে যখন আমি জয়েন করলাম, আবার সেই কোম্পানি থেকে 2021-এ এসে আমি চলে আসলাম। এরপর আমি জয়েন করলাম নবমেডে। এরপর আমি মাঝে নিজের ব্যবসা করেছি, সেখানে আমি প্রায় দুবাইয়ের টাকা প্রায় 60-70 হাজার টাকার মতো ধরা খাইছি। এরপরে আবার সেই এই 2021-এ এসে নবমেডের মতো কোম্পানিতে জব হওয়া, তারপর সেই কোম্পানিতে 6 মাস চাকরি করার পরে
সেইখান থেকে একটা দুর্ঘটনাবশত চাকরি ছেড়ে দেওয়া, এরপর আবার 2 বছর পরে ওই 2021 সালে আবার আমি এই সোফার কোম্পানিতে জয়েন করি, ভিআইপি সোফার হিসাবে। তো সেখান থেকে আবার মুভমেন্ট করা। তো অ্যাজ ইউজুয়াল মানে নিজেকে একটা লাইফের কাট করায় দাঁড় করানোর মতোই আবার 2023 সালে 2024 সালে ইমারে জয়েন করা, এই যে এই বিল্ডিংগুলো মেনটেন্যান্সের দেখাশোনা করা বিশাল বড় একটা দায়িত্ব ছিল আমার। বুর্জ খলিফার মতো টাওয়ারে, 165 তলার মতো টাওয়ারের সুপারভাইজার হিসাবে কাজ করা আসলে অনেক ব্লেসিং আমার জন্য। আমি সব কিছু মতো মনে করি, স্বপ্ন মতো মনে করি। কিন্তু ইন দ্য মিন টাইম দেখা গেছে যে আমাদের আলটিমেটলি আমাদের ভিসার জন্য অনেক কিছু হচ্ছে না। আমি তাদের 19 মিলিয়ন ফেসবুক ইউজার, আপনার একটা পেজ পাপা মার্ফি পিৎজা কোম্পানিতে, ওখানে আমি জব করি নিজের ভিসাতে। বাট ভিসা ট্রান্সফার হচ্ছিল না বিধায় আমার নিজের ভিসায় তারা আমাকে জব দেয়। ঠিক আছে, সেইখানে তারা আমাকে 6 মাসের একটা টাইম দেয় যে 6 মাসের মধ্যে যদি তোমার ভিসাটা সামহাও ট্রান্সফার না করতে পারো তাহলে আমরা তোমার আর নিতে পারবো না। এরপরে ওই কোম্পানিতে আরও 6 মাস আমাকে এক্সটেন্ড করা হয়, 1 বছর কাজ করি আমি টোটাল। তো আলটিমেটলি আমার ভিসাটা হলো না। তো ভিসার ভিসার কারণে আসলে বলে বোঝানো যাবে না, ভিসার কারণে অনেক মানুষের স্বপ্ন নষ্ট হয়ে যায়, অনেক মানুষের অনেক কিছু হয়ে ওঠে না মূলত ভিসার কারণে। আসলে সরকার এগুলো আমাদের দেখার কেউ নাই। আমরা আসলে এত বছর বিদেশ পার করার পর আমরা বিশ্বাসযোগ্যতার কারণে আমাদের অনেক স্বপ্ন মৃত্যু হয়। আমি যতগুলো কোম্পানিতে কাজ করেছি সুপারভাইজার হিসাবে ছিলাম সবগুলো কোম্পানিতে, এবং আলটিমেটলি আমি খুব ভালো একটা পজিশন ছিলাম। কিন্তু ভিসা জটিলতার কারণে সেই পজিশনগুলো আমাদেরকে ত্যাগ করতে হলো। কারণ আমরা সৎভাবে আমরা থাকাটা প্রয়োজন মনে করি আসলে আমাদের। আর বর্তমানে আমরা যে পরিশ্রম করতেছি, যে কষ্ট করতেছি, এটার মূলত কারণ হচ্ছে ভিসা জটিলতা। ভিসা নর্মালি যদি ভিসা হতো আমাদের, তাহলে আমাদের এই জটিলতাগুলো থাকতো না। আমাদের এই জটিলতাগুলো থাকতো না। তো আসলে ভিসা জটিলতার কারণে আমরা অনেক মানুষ বিপদে পড়ে আছি। তো সামনে যেটা হচ্ছে, আমার আর 5-6 মাস পরে ভিসা শেষ। তো 5-6 মাস পরে ভিসা শেষ হলে এখন বাইরে ভিসা টোটালি হচ্ছে না, টোটালি বাইরের ভিসাগুলো হচ্ছে না। না হওয়ার কারণে আহ, দুবাই গভর্নমেন্টকে আমরা আসলে অনেক অনেক ভালোবাসি। এখন গভর্নমেন্ট আমাদেরকে সেইভাবে করে না, সাপোর্ট করে না। কারণ এটার দায় হচ্ছে আমাদের, কারণ আমরা সুযোগ পেলে গভর্নমেন্টের আমরা গালাগালি করি, সুযোগ পেলে গভর্নমেন্টকে আমরা তুলে ধরার চেষ্টা করি। মূলত আমাদের সমস্যাটা আরও বেশি বাসা বেঁধেছে হচ্ছে ইরানের সমস্যা নিয়ে। এখন ইরান আর আমেরিকার যে সমস্যাটা, এটা হচ্ছে ওদের আভ্যন্তরিক সমস্যা। ঠিক আছে, কিন্তু দুবাইতে আমরা এত বছর ধরে আছি, আলহামদুলিল্লাহ দুবাই আমাদেরকে কখনো কোনো ধরনের কষ্ট দেয়নি। ঠিক আছে, কিন্তু এখন যে ভিসার জটিলতার কারণে আমরা কষ্ট পাচ্ছি, অবশ্যই এটা গভর্নমেন্টকে আমলে ধরা উচিত, গভর্নমেন্টকে তুলে ধরা উচিত যে আমাদের লোকগুলা তোমাদের দেশে অনেক কষ্ট করতেছে। ঠিক আছে, কারণ আমরা সময় নিয়েছি, আমাদের 20টা বছর লেগেছে আমাদের এই পর্যন্ত আসতে, একটা জায়গায় পৌঁছাতে। তো আজকে আমরা সব দিক দিয়ে সাবলীল হলেও আমরা কিন্তু সাবলীল হওয়ার পর আমাদের পরিবার নিয়ে কিন্তু আমরা এই দেশে থাকতে চাই। কারণ এই দেশটা আমাদের। কারণ আমার বয়স যদি 40+ হয়, আমি যদি 20টা বছর এখানে কাটিয়ে ফেলি, তাহলে এই দেশটা কিন্তু আলটিমেটলি আমার। ঠিক আছে, আমি বাংলাদেশে আমি অতটুকু সময় কাটাতে পারিনি যতটুকু সময় আমি এই দেশে কাটাইছি। আমি এই দেশকে আমি আলটিমেটলি ভালোবাসি। হ্যাঁ, তো এই দেশে যেহেতু আমি ভালোবাসি, এখন এই দেশ তো আমাকে চাইতে হবে। তো এটার
মূলই হচ্ছে আমাদের বাংলাদেশিদের, অনেক বেশ কিছু বাংলাদেশিদের সমস্যাও, চিহ্নিত সমস্যা। এখন বিশেষ করে অনেক বাংলাদেশি কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে এগুলো সমস্যার কারণে। আবার অনেকে ভিসার জন্য টাকা দিচ্ছে বাইরে, তার টাকাটা পর্যন্ত মেরে দিচ্ছে। আমি 2-3 জনের কাছে এরকম টাকা ধরা খাইছি, ইভেন্ট কেসও চলতেছে। আমি রিসেন্টলি একটা বড় একটা করলাম, যে আমাকে একজন বিশ্বাস করে আমাকে ভিসা লাগাইতে দিছে। তো দেওয়ার পরে সে, ওই লোকটা, সাবেক লোকটা আমার পরিচিত, অথচ সে তার টাকাটা মেরে দিছে। তো এই বাংলাদেশের 2 লক্ষ টাকা সে মেরে দিছে। আমি তার নামে কেস করছি, এখন সেও পলাতক। তার একজন পার্টনার মৃত্যুবরণ করছে কিছুদিন আগে। তো দেখা গেছে যে এগুলার কারণে না আমরা আসলে বর্তমানে দুবাইতে মানে খুবই অসুবিধার মধ্যে আছি। কিন্তু এগুলা সরকার জানি না কিভাবে এগুলা তুলে ধরবে। এখনো পর্যন্ত সরকার, এতদিন হয়ে গেল, হ্যাঁ, সরকার এখনো পর্যন্ত কোনো স্টেপ নিচ্ছে না। সবার একটা আশা ছিল যে হয়তো সরকার বদলের পরে সরকার এই ধরনের স্টেপ নিবে, সরকার হয়তো আমাদের হয়ে কথা বলবে। কিন্তু বিশ্বাস করুন, এখনো পর্যন্ত কোনো একজন কোনো কথাই বলতেছে না। এখনো প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি দুবাইতে অবৈধ হচ্ছে, মূলত এইসব কারণেই। কোনো জায়গায় সেফটি নাই। এখন ভিসার জন্য বাইরে আমরা যারা, আমি এই যে আমার তো বর্তমানে আমার ফ্রি ভিসা হচ্ছে কি, আমি ফ্রি হয়ে আমি ভিসা কিনলাম, কেনার পর আমাকে সে একটা পারমিট বানিয়ে দিলাম, ফ্রিভাবে আমি সব জায়গায় ঘুরতে পারতেছি। এটা হচ্ছে ফ্রি ভিসা। তা এখন আমি যেহেতু ফ্রি ভিসা নিয়ে ফ্রিল্যান্সার ভিসা নিয়ে আমি যদি বাইরে কাজ করতে পারি, তো আমাকে সেই ধরনের সক্ষমতা অবশ্যই দেওয়া উচিত। বর্তমানে আমি যে ভিসা ক্যাটাগরিতে আছি, আমার ভিসা প্রফেশনাল হাই। কিন্তু হাই হলেও আমি তো ফ্রি জোনের ভিসাতে আছি। ফ্রি জোনের ভিসাতে থাকার পরে আমি বিভিন্ন কোম্পানিতে অ্যাজ এ সোফার কাজ করতেছি। এখন কিছুদিন পরে যদি কানুন চলে আসে বা কোনো ধরনের ইতে চলে আসে, তখন দেখা যায় যে আমার এটা নিয়ে তারা আমাকে কোশ্চেন করতে পারে যে তুমি ফ্রি জোনের ভিসা আছো, ফ্রি জোনের ভিসাতে কেন ফ্রি জোনের ভিতরে কাজ করতেছো না। তো এগুলো ছোট ছোট ছিন্নমূল্য প্রবলেমগুলো সরকারকে অবশ্যই তুলে ধরা উচিত, কারণ বাংলাদেশের অবৈধ হয়ে যাচ্ছে। আর বাংলাদেশে যদি সব সেক্টর অবৈধ হয়ে যায়, তো আমাদের জন্য ভিসার জটিলতাটা আরও বেড়ে যাবে। সরকারকে অনুরোধ করব, দয়া করে প্লিজ আমাদেরকে বাঁচান। আমরা এখন মানে কি বলবো, আমাদের দেশের পরিস্থিতি বর্তমান যে আকারে পৌঁছাচ্ছে, মানুষের উপরে বিশ্বাস করে কোনো দিকে কোনো টাকা দেওয়া যাচ্ছে না। কার উপরে বিশ্বাস করবে, কে কার উপরে বিশ্বাস করবে, কার জমানো ধনটা কার উপরে তুলে দিবে? কেউ পারবে তুলে দিতে? কখনো কেউ পারবে না। এখন আমি যদি দেশে চলে আসি, এখন আপনি কি মনে করেন যে আমার ভাই, আমার বোন, আমার পরিবারের কেউ আমাকে সাহায্য করবে বা কেউ আমাকে হেল্প করবে? বর্তমান যে পরিস্থিতি, নিজের স্ত্রী তো পাশে দাঁড়াতে চাইবে না, হচ্ছে না। আমি আমার স্ত্রীর কথা বলছি না, বর্তমান পরিস্থিতিটা এরকম দাঁড়ায় গেছে যে স্ত্রী পাশে দাঁড়াবে না। স্ত্রী বলবে যে তুমি চলে আসছো, আমার বাচ্চার কি ভবিষ্যৎ, কি হবে, আমাদের ভবিষ্যৎ কি হবে? এখন আমার হাতের সম্বল যদি আমি তোমাকে দিয়ে দিই, তাহলে আমার বাচ্চার ভবিষ্যৎ কি? তার কথা যুক্তি আছে? কিন্তু আমাদেরকে দেখার মতো কাউ আশা পাচ্ছি না। আমি জানি না আমি কতজনের প্রবাসী মনের কথা বলতে পারছি, বাট এটা আমার মনের কথা। আমি খুব টেনশনে ভুগি, খুব পরিশ্রম করি। আজকে আসছি পরে, আজকে প্রায় এই কয়দিন, আজকে 1 মাস হতে চললো, মানে 1 মাস 3 দিন হতে চললো। এই 1 মাসের 3 দিনে আমার মনে হয় আমি এই টেনশনটা নিয়ে বেশিরভাগ ভুগতেছি, যে আসলে মানে কি একটা পরিস্থিতি, কিভাবে ঘুরে দাঁড়াবো, কিভাবে কি করব। আমাদের যে টাকাগুলো আমরা ইনকাম করেছিলাম, সেই টাকাগুলো তো আমরা এক এক জায়গায় ইনভেস্ট করে দিয়েছি। জায়গায় ইনভেস্ট করেছি, ফ্ল্যাটে ইনভেস্ট করেছি, ঘর নিয়েছি, ফ্ল্যাট নিয়েছি, এটা সেটা ইনভেস্ট করেছি। কিন্তু আমরা যে নিজেরা যে যে দেশে যে যে চলবো, সে চলার মতো পরিস্থিতিটা এখন আমার তো তৈরি হয়নি। কারণ আপনি দুবাইতে একটা জিনিস আছে, আপনার সৎভাবে চলতে গেলে আপনাকে একটু টাইম টাইম লাগে। শুধু দুবাইতে না, পৃথিবীর যে কোনো দেশে আপনি সৎভাবে চলতে গেলে আপনাকে একটু সময় নিয়ে আপনাকে উঠে দাঁড়াতে হবে। তো এখন পরিস্থিতি আমাদেরকে এইভাবে মানে ফেলে দিছে।
তো সরকারকে অবশ্যই উচিত ভিসার যে জটিলতাটা আছে সেটা কাটিয়ে দেওয়া উচিত। আমাদের প্রত্যেকটা বাঙালিদের জন্য এটা অনেক জরুরি। আমরা কোথাও সম্মান পাচ্ছি না এই ভিসার কারণে। গত পরশুর দিন আমি একটা ভালো একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, দুবাই টপ লেভেলের একটা কোম্পানি। আমি ইন্টারভিউ দিয়েছি, সে আমাকে ইন্টারভিউর সময় আমাকে বলে দিয়েছে যে তোমাদের তো ভিসা জটিলতা। ও আমার সামনে তার পেয়ারও, অর্থাৎ যে ভিসা নিয়ে ভিসা রিলেটেড নিয়ে কাজ করে একটা কোম্পানিতে, ঠিক আছে। তো সে আমাকে ডাইরেক্ট বলে দিল যে তোমাদের তো ভিসা জটিলতা অনেক, তোমার তো ভিসা হবে না, তুমি ইন্টারভিউতে অ্যালাউ হলেও তোমার তো ভিসা হবে না, শুধু শুধু তুমি ভিসা ক্যান্সেল করে বিপদে পড়তে যেও না। তো দুবাইয়ে বর্তমান পরিস্থিতি, দুবাইতে কাজ কাজ আছে, বাট ওই যে ভিসা জটিলতাটার যে সমস্যাটা এটা অনেক বেশি। তো এটা বাংলাদেশ সরকারকে আগে আসতে হবে, বাংলাদেশ সরকারকে এটা নিয়ে কথা বলতে হবে যে আমাদের যে জনবলগুলো তোমাদের দেশে আছে তাদেরকে তোমরা সেই সুযোগগুলো দাও, অন্তত ইনসাইড যারা আছে, ভেতরে যারা আছে তাদেরকে সেই সুযোগটা দাও। অবশ্যই তারা এলিজিবল এইসব ব্যাপারে, কিন্তু সেই সুযোগটা দেওয়া হচ্ছে না। প্রতিনিয়ত বাংলাদেশ আজকে কত বছর, 9 বছর বাংলাদেশের মানুষেরা একটা হ্যারাসমেন্টের শিকার, বাংলাদেশের মানুষেরা একটা কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো সরকারই কোনো কথা বলছে না। না হাসিনা সরকার গেল 10-15 বছরে কথা বলেছে, না এখন ইউনূস সরকার বলেছে, না আপনার এই তারেক রহমান বলতেছে। তারেক রহমানের প্রতি তো আমার আগেও আস্থা ছিল না, এখনও আস্থা নেই, কিন্তু তারপরও এগুলো নিয়ে কথা বলা উচিত। আমি একজন দেশের নাগরিক হিসেবে আমি তো অধিকার করে বলতেই পারি যে তোমরা কথা বলো। বা বিরোধী দলের নেতাদেরও কথা বলা উচিত, তারা জামাতি লোক, তারা বিরোধী দলে আছে, তাদেরকে কিন্তু এই দেশে অনেক ভালোবাসে। হ্যাঁ, বিশেষ করে প্রবাসীদের ভোটেই কিন্তু সর্বোচ্চ আকারে তারা জিতেছে। ইভেন আমিও কিন্তু ভোটের সময় কিন্তু আমিও দেশে, তখন আমাদের অনেক লোকের এই দেশে। তো এইগুলো দেখা উচিত, বিরোধী দলে কথা বলা উচিত, দলীয়ভাবে কথা বলা উচিত, অবশ্যই কথা বলা উচিত। আমরা যে বর্তমান যে পরিস্থিতি আছে এগুলো নিয়ে কথা বলা উচিত। তারা এগুলো দেখতেছে, তো তারা এগুলোর ভিতরে অবগতিত, অবশ্যই তাদের দেখা উচিত। আর দয়া করে বাড়িতে যারা আছেন, দেশে যারা আছেন, ভাই বোন মা, সবাই দোয়া করবেন আপনার ভাইয়ের জন্য, আপনার বোনের জন্য, আপনার বাবার জন্য। সবাই দোয়া করবেন যাতে তারা টেনশন ফ্রি থাকতে পারে। বর্তমান পরিস্থিতি অনেক অনেক খারাপ, অনেক খারাপ, ভীষণ খারাপ। ভিসা জটিলতার কারণে পরিস্থিতি অনেক খারাপ আমাদের এখানে দুবাইতে। দয়া করে নতুন যারা দুবাইতে আসবেন, প্ল্যানিং করছেন, দয়া করে আসবেন না। বর্তমান পরিস্থিতি এত খারাপ, এই সে শুধু শুধু পুরনোদেরকে এই হ্যারাসমেন্ট দেওয়ার কোনো নাই, আপনাদের এখতিয়ার নাই। প্লিজ দয়া করে নতুন যারা আসবেন তারা এগুলো করবেন না, এখন আইসেন না। দুবাইয়ের পরিস্থিতি এত খারাপ। আপনি একটা বাইক রাইডার গতকালকে আমি দেখা করলাম, সে বাংলাদেশ থেকে 3.5 লাখ টাকা খরচ করে দুবাই আসছে। আসার পর সে বাইকের লাইসেন্স করছে, বাইকের লাইসেন্স হলো 8,000 দেরহাম, অর্থাৎ আবার 3 লাখ টাকা। তো 3.5 লাখ টাকা দিয়ে আসছে, আবার 3 লাখ টাকা আবার সে বাইকের লাইসেন্স করছে, তো কত হলো? 6.5 লাখ টাকা। আবার এই 6.5 লাখ টাকা করার পেছনে এই যে সে যে বাইকের যে লাইসেন্স করছে এটা হলো 5 মাস, প্রায় 6 মাস গেছে। তো 6 মাসে তার থাকা খরচ মিলে হচ্ছে 6,000 টাকা। তো কত হইলো তাহলে? 3 লাখ, 3 লাখ, 9 লাখ টাকা। তাহলে একটা ভিসার দাম কত পড়লো? 9 লাখ টাকা একটা ভিসার দাম পড়ে গেল। তো 1 বছরে সে যে 13 মাসের সময় সে প্রথম বেতনটা পাবে। 13 মাসের সময় যদি সে বেতন পায়, 9.5 লাখ টাকা সে ইনভেস্ট করার পরে সে প্রথম বেতন পাবে কয় মাস পরে? 13 মাসের সময় যে প্রথম বেতন পাবে। তো 13 মাসের সময় কত টাকা বেতন পাবে? ধরুন 2 থেকে 2.5 হাজার টাকা সে সর্বোচ্চ বেতন পাইল। তো তার বছরে একটা বছরও তার চলে গেল, তার 9.5 লাখ টাকাও চলে গেল, তারপরে সে 1 লাখ টাকা, 1 লাখ টাকা 50,000 টাকা বেতন পাইল। আমার কথাটা বুঝতে পারছেন? দয়া করে প্লিজ এগুলো ভোগান্তিতে আপনারা আসবেন না, সুযোগ তৈরি করে দিবেন না। দুবাই সরকারকে সুযোগ দেওয়া মানে হচ্ছে আমাদের জন্য বিপদ ডেকে আনা। কারণ সরকার এগুলো কন্ট্রোল করার চেষ্টা করতেছে, আর সরকার কন্ট্রোল করা মানে আমাদের জন্য সমস্যা, সিস্টেমের জন্য সমস্যা। দয়া করে এগুলো করবেন না। দুবাই গভর্নমেন্টকে একটু ইজি হতে দেন, আর আপনারা নিজেরাও ইজি হন। আমাদের ভিসার জন্য কথা বলেন, ঊর্ধ্বতন যারা আছেন তারা কথা বলেন সরকারের সাথে। আমাদের ভিসাটা জটিলতাটা মানে খুব খারাপ লাগে, ভেতরে অনেক খারাপ লাগে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ দয়া করে দুবাই বর্তমানে আসার জন্য করবেন না। দুবাইয়ের পরিস্থিতি এতটা খারাপ বর্তমানে, জঘন্য খারাপ। যারা গেছে তাদের থেকে জানতে পারবেন, বিষয়টি করতে পারবেন। আসলে কী বলার, কোনো কিছু বলার নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।